কোস্তাদা, যে প্রশ্নটা দিয়ে প্রথমেই শুরু করব, মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলছে 7 টাকা বাড়িয়েছি, তোমার 7 টাকা বাড়ানোর দরকার নেই, এই কথা বলতে গিয়েই সেই আপত্তিকর শব্দটি প্রয়োগ করে ফেলেন তিনি। এবং এরপরেই আমরা দেখলাম রাজ্য বিজেপির তরফে এক্স হ্যান্ডেলে লেখা হয়, একজন মহিলা মুখ্যমন্ত্রীর ভাষা এত নিম্নরুচির, জঘন্য, লজ্জা হওয়া উচিত। বলছে আমি 7 টাকা বাড়িয়েছি, বলো তোমার 7 টাকা বাড়ানোর দরকার নেই। কি বলবে? এগুলো কালচারের প্রশ্ন, এগুলো আপব্রিঙ্গিংয়ের প্রশ্ন। পশ্চিমবঙ্গের মতন একটা রাজ্যে যেখানে মানুষজন যথেষ্ট কালচারাল, মানুষের মধ্যে এই কালচারাল সেন্স প্রখর, সেই জায়গায় এই ধরনের একজন মুখ্যমন্ত্রী, লজ্জা, আমাদের বাঙালির লজ্জা, রাজ্যের লজ্জা। মানুষকে চিন্তাভাবনা করতে হবে যে মানুষ এই মানে কি বলবো, এই ধরনের একজন মুখ্যমন্ত্রীকে কতদিন মাথার উপরে রেখে মানুষ রাখবে, না মানুষকে সিদ্ধান্ত নিতে হবে। এই কালচারাল পশ্চিমবঙ্গে এই ধরনের আনকালচার্ড একজন মুখ্যমন্ত্রী কতদিন আমাদের মাথার উপরে শাসন করবে, সিদ্ধান্ত তো মানুষকে নিতে হবে। এর আগে মাথা ভাঙাতেও আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রীর বক্তব্যের একটি শব্দ প্রসঙ্গত শালা নিয়ে এরকমই বিতর্ক তৈরি হয়েছিল। তারপর বলেছে ওটা স্বভাব দোষে, অ্যাকচুয়ালি এত এই ধরনের উল্টোপাল্টা কথা বললে ওটা স্বভাব দোষে বেরিয়ে যায় একদম। আমি বারবার বলছি এগুলো কালচার, আপব্রিঙ্গিং, এই সমস্ত বিষয়গুলো এর সাথে জড়িত। তো ইন আ ব্রডার পার্সপেক্টিভ এগুলো আমাদের বাঙালি হিসাবে আমাদের লজ্জা। এগুলো নিয়ে যত আলোচনা কম করা যায় ততই ভালো, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মানে তিনি আমাদেরও সকলের মুখ্যমন্ত্রী। বাইরের রাজ্যে আমাদের কালকে বহু বন্ধুবান্ধব ফোন করেছে আমাদের, যারা বাইরের রাজ্যে থাকে, তারা হাসি ঠাট্টা করছে, ওখানকার লোকও হাসি ঠাট্টা করেছে, যেখানে এই বিষয়গুলো তারা নিয়ে আলাপ আলোচনা করেছে। লজ্জার বিষয়। সম্প্রতি চালসায় তিনি বলেছিলেন সুযোগ থাকলে জিভটা আমি টেনে নিতাম, তারপর ফের মেজাজ হারালেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা দেখতে পাচ্ছি নির্বাচনী সভাগুলো করতে গিয়ে বারংবার মেজাজ হারাচ্ছেন তিনি। কী বল? দেখুন, কিছু করার নেই, কারণ ওনার এখন যা অবস্থা দাঁড়িয়েছে, পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, দিনের পর দিন দল ক্ষয়িষ্ণু শক্তিতে পরিণত হচ্ছে, জায়গায় জায়গায় মানুষ তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছেন, মহিলারা, বেকার ছেলেমেয়েরা, সব জায়গাতে। সরকার বুঝতে পেরেছে যে এখানে আলটিমেটলি মানুষকে কোনোভাবেই আর কিছু বোঝানো যাচ্ছে না, মানুষ এই সরকারের হাত থেকে পরিত্রাণ চায়। মুখ্যমন্ত্রী তাই জন্য মেজাজ হারাচ্ছেন। প্রথম দফার নির্বাচন সম্পন্ন হলো, ফলাফল কি হতে পারে বলে আপনার? তিনটেই বিজেপি পাবে। ভারতীয় জনতা পার্টি 3টে লোকসভা যে কেন্দ্র গতকাল নির্বাচন হয়েছে, 3টেই বিজেপি পাবে, এটা নিয়ে কোনো রকম কোনো সন্দেহ নেই। এবং অদ্ভুত ব্যাপার, এই প্রথম দেখলাম যে একটা দল হেরে যাবে সেটা আগাম আঁচ করতে পেরে বিজয় মিছিল করছে। মানে হেরে যাওয়ার আনন্দেও যে মিছিল হতে পারে, ওরা বলছে বটে এটা বিজয় মিছিল, কিন্তু আমার মনে হয় ওটা কোথাও হয়তো বলতে বা লিখতে বা আমরা হয়তো শুনতে ভুল করেছি। ওটা হেরে যাওয়ার আনন্দের মিছিল, এটা প্রথম রাজনীতিতে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন দেখতে চাই তুই কত বাংলা জানিস, প্রসঙ্গত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে তিনি এই কথা বলছেন যে দেখতে চাই তুই কত বাংলা জানিস, দেখি কত তুই বাংলা জানিস, দেখে দেখে রবীন্দ্রনাথ নজরুল না বলে আমার মতো ঘুরে ঘুরে বল দেখি স্টেজে, তবে বুঝবো, চ্যালেঞ্জ করে গেলাম। কখনো কখনো আপনারা ভাবেন আরে ভাই রবীন্দ্রনাথের কথা বলছে, নজরুলের কথা বলছে, আরে ওটা তো লেখা থাকে, বল চ্যালেঞ্জ করলাম, ঘুরে ঘুরে বলবি, দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবি, নিজের থেকে বলবি, আমরা দেখতে চাই তুই কত জানিস বাংলার। একটা দেশের প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রী তুই তাকারি করছে। কোন জায়গায় বসবাস করছি আমরা বলুন তো? এই রাজ্যের মানুষের কাছে আমার প্রশ্ন, আপনারা চিন্তা করুন, আমাদের এই বাংলা একটা সময় বিধানচন্দ্র রায় বাংলা, জ্যোতিবাবু দীর্ঘদিন শাসন করেছে, সেই সিপিএমের শাসনকে আমি কোনোভাবে মানে জাস্টিফিকেশন দিচ্ছি না, কিন্তু আর যাই হোক কোনোদিন এরকম শালা তুই তাকারি এগুলো শুনিনি, বুদ্ধবাবুর মুখেও শুনিনি। অবাক লাগে ভাবতে যে এই বাংলায় বিধানচন্দ্র রায়, প্রফুল্লবাবুদের মতন মুখ্যমন্ত্রী এই রাজ্যের মানুষ দেখেছেন, অজয় মুখার্জির মতন মানুষ দেখেছেন। খারাপ লাগে, মানে এই কালচারটা যে কতটা নিচে নেমে গেছে, ভদ্রলোকেদের যে রাজনীতিটা আর নেই, মানে পশ্চিমবঙ্গের রাজনীতিটা যে ভদ্রলোকের রাজনীতিটা আর যাই হোক নেই, এইগুলো দেখে খুব খারাপ লাগে। যার জন্য আমি বারংবার যেখানেই যাচ্ছি সভাতে বক্তৃতা করতে গিয়ে আমার একটাই বক্তব্য আমি সব জায়গায় খুব বলি, সেটা হচ্ছে ভদ্রলোকেদের রাজনীতিটা বাংলায় ফিরিয়ে আনতে হবে। এই সমস্ত তুই তাকারি, এই শালা বলা, এই কাউকে গালাগাল দেওয়া, এইগুলো তো বাংলার রাজনীতির কালচার হতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন বিজেপি পকেটমারের নীতিতে চলে,
স্লোগান দিতে দিতে হঠাৎ থেমে গিয়ে তিনি বলেন যে পকেটমারদের দেখেছেন, যারা পকেটমারি করে তারাই প্রথমে পকেটমার বলে চিৎকার করে যাতে নিজেরা পালিয়ে যেতে পারে। বিজেপিও তাই করে, ওরা সবচেয়ে বড় চোর, তাই চোর করে চিৎকার করে বেড়াচ্ছে, আর সব চোরেরা বিজেপিতে গিয়ে ভালো হয়ে যাচ্ছে। জানেন তো পকেটমারেরা যখন পকেটমারি করে তখন কি করে, যে পকেটমারি করে প্রথমে সেই পকেটমার বলে চিৎকার করে, তার কারণ যাতে সে নিজে আগে পালিয়ে যেতে পারে। তাই বিজেপি সবাইকে চোর বলে বেড়ায়, আর সবচেয়ে বড় চোরদের ওয়াশিং মেশিন বিজেপি মেশিন ভাজপা, ওয়াশিং মেশিন ভাজপা, ইডি মেশিন ভাজপা, সিবিআই মেশিন ভাজপা, এনআইএ মেশিন ভাজপা, দাঙ্গা মেশিন ভাজপা, লুটেরা মেশিন ভাজপা। সাধারণ মানুষ বলছে চোর মমতা, সাধারণ মানুষ বলছে চোর ভাইপো, কেউ তো বলছে না। রাস্তাঘাটে বেরোলে তো কই বিজেপি কাউকে তো কোনো নেতাকে দেখে তো কেউ চোর বলছে না। এটা সাধারণ মানুষের কাছে আজকে চোর মমতা বা চোর ভাইপো এটা একটা কি বলবো তোমার, এটা একটা সিম্বল হয়ে দাঁড়িয়েছে। এই সরকারের বিরুদ্ধে যে মানুষ কতটা রুষ্ট, এই সরকারের কার্যকলাপে যে মানুষ কতটা ক্ষুব্ধ, এই কথাগুলো তো তার বহিঃপ্রকাশ। তৃণমূল কংগ্রেস দলে অনুপ্রেরণা ছাড়া এক ঢোক জল গেলার ক্ষমতা নেই তৃণমূল নেতাদের। তো সেই অনুপ্রেরণার জায়গা থেকে এত বড় চুরি দুর্নীতি অনুপ্রেরণা ছাড়া হতে পারে? এটা বাংলার মানুষ অন্তত বিশ্বাস করে যে অনুপ্রেরণা ছাড়া এত চুরি দুর্নীতি হতে পারে না। বাংলার মানুষ এই জায়গাতে দৃঢ়ভাবে এটা বিশ্বাস করে যে অনুপ্রেরণায় সমস্ত চুরি দুর্নীতি হয়েছে, এবং সমস্ত চুরি দুর্নীতির মাথায় হচ্ছে অনুপ্রেরণা। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলছেন যে ওয়াশিং মেশিন ভাজপা, কি বলবেন? বলছেন ওনার পলিটিক্যাল স্টেটমেন্ট, ওটা মানে রাজনৈতিক মিটিং কম স্ট্যান্ড আপ কমেডি শো বেশি মনে হয়। আমি যখন একটু মন মেজাজ খারাপ হয় আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তৃতাগুলোকে স্ট্যান্ড আপ কমেডি শো হিসাবে দেখি, বেশ ভালো লাগে, হাসি পায়, মন টন ফ্রেশ হয়ে যায়। উনি যখন মুখ্যমন্ত্রী থাকবেন না এইসবগুলো করতে পারেন, বেশ ভালো আইডিয়া, মানে স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবে যথেষ্ট নাম করবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মোদি শুধু প্রচার করছে, কোনো কাজ করেনি, 15 লাখ টাকা করে দেবে বলেছিল, কোথায় গেল? নরেন্দ্র মোদীজি ভারতবর্ষকে যে জায়গায় নিয়ে গেছেন, এটা ওনার চিন্তা করতেও ওনার সেটা 50 বছর লাগবে। নরেন্দ্র মোদীজি ভারতবর্ষের জন্য যেভাবে কাজ করছেন, ওনার তো মানে কারোর জন্য কিছু করার নেই। উনি বলেছেন এই দেশই আমার পরিবার। উনি তো ওর পরিবার, ওর ভাইপো টাইপো চুরি করছে বলে এমন তো কোথাও শোনা যাচ্ছে না, কেউ কোনোদিন কোথাও বলেনি। নরেন্দ্র মোদীজির এই দেশ, ওনার পরিবার, দেশের জন্য কাজ করা ছাড়া ওনার কোনো ধ্যান ধারণা নেই। একটা মানুষ নিরলস প্রচেষ্টা করছে দেশের স্বার্থে। উল্টো দিকে দেখুন, তাকে রুখবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় শুধু না, যতগুলো বিরোধী শক্তি সমস্ত নীতি নৈতিকতা সব কিছু বিসর্জন দিয়ে একটা মানুষকে রুখবার চেষ্টা করছে। আমার খুব ভালো মনে আছে, একটা সিনেমা বেরিয়েছিল হিন্দিতে, নায়ক বলে, অনিল কাপুর ছিল সিনেমাটা। সেখানে একটা সিন ছিল যে উনি এত ভালো কাজ করছেন অনিল কাপুর, মানুষ তার জয় জয়কার করছে, এবং তাকে রোকবার জন্য যত রাজ্যে দুর্নীতিপরায়ণ নেতারা, সেই রাজ্যে সমস্ত বিরোধীরা কোনো নীতি নৈতিকতার বালাই না করে সবাই একসাথে হাতে হাত তুলে জোট করে ফেলেছিল। কারণ আমার ইন্ডি জোটটা অনেকটা ওরকমই লাগে। আর এই প্রবক্তা তো সেই ইন্ডি জোটের মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেসকে সাথে নিয়ে, অরবিন্দ কেজরিওয়ালকে সাথে নিয়ে বিভিন্ন দল, যাদের কোনো, যেমন ওইদিকে মেহবুবা মুফতির দল জম্মু কাশ্মীরে আর ন্যাশনাল কনফারেন্স, তারা রাজ্যের যুযুধান, একে অপরকে সারা জীবন গালাগাল দিয়ে এসছে, হঠাৎ তারা এক হয়ে গেল। তৃণমূল কংগ্রেসের সাথে এত কিছু করার পর, দলকে ভেঙে টুকরো করার পর, কংগ্রেস আর তৃণমূল ইন্ডি জোটে সামিল হয়ে গেল। তো আমি বলছি এই বিষয়গুলো আছে। একটা মানুষ যখন ভালোভাবে কাজ করে, একটা মানুষ যখন দেশের উন্নয়নের জন্য কাজ করছে, তাকে রুখবার জন্য যত রাজ্যের এই সমস্ত ব্যভিচারী শক্তিরা, দুর্নীতিপরায়ণ শক্তিরা, তারা চেষ্টা করবে রুখবার, এবং তাদেরই তো হতা মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন 200 আসনও পাবে না বিজেপি, সব সমীক্ষা ভুয়ো, কান দেবেন না। দেখা যাক, আপকি বার 400 পারের কথা এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি বলছে, এবং আমাদের দৃঢ় বিশ্বাস যে অন্যত্র হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় এইসবগুলো করে মানুষের কাছে একটা বিভ্রান্তিকর পরিবেশ তৈরি করতে চাইছেন। তো প্রধানমন্ত্রীটা কে হয়? মমতা বন্দ্যোপাধ্যায় হবে। এই 45টা রাজ্যে এখানে, আর বাইরে এদিক ওদিক থেকে 2-3টে সিট আরও, তো 45টা সিটে তৃণমূল লড়ছে, জিতে কী হবে? অস্থিরতা তৈরি করবে দেশের মধ্যে, এবং এটাই তো এদের দান্দা।
যে ওই কিছু সংখ্যক আসন নিয়ে যদি এরা সরকার তৈরি হয়, আমরা সরকারকে ব্ল্যাকমেল করব, আমাদের চুরি দুর্নীতিগুলো ধামাচাপা দিতে হবে, আমাদের কেসগুলো খারিজ করে দিতে হবে, তবে আমরা সরকারের কাছে সমর্থন রাখবো, নাহলে রাখবো না। এই ধান্দাতেই তো ওনারা চলছেন। মানুষ এত বোকা নয়, চোরেদের কোনোভাবে মানুষ তাদেরকে তোল্লাই দেবে না। মানুষ চায় চোর ধরো জেল বড়, এই চাওয়াটা ওই সিপিএমের মতন না, তারা শুধু মুখে চিৎকার করে করে বলছে চোর ধরো আর জেল বড়। ওদিকে তাদের কাকা জ্যাঠারা তাদের ভাইপোকে ধরে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে এত ভাব ভালোবাসা দিল্লিতে বম্বে থেকে দেখা যাচ্ছে। তো এই চোর ধরো জেল বড়োর যে চাওয়াটা, এটা মানুষের মনের চাহিদা। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলছেন 3 মাসের মধ্যে বিজেপিকে গুটিয়ে দেবো, কি বলবেন? এগুলো পাড়ার ওই লুচ্চা লাফাঙ্গা ছেলেদের কথাবার্তা। লুচ্চা লাফাঙ্গা লোকজন হলে এই ধরনের কথাবার্তা বলে। ওই রকে বসে আড্ডা মারে গুটিয়ে দেবো, ফাটিয়ে দেবো, বান্ডিল করে দেবো, তো এই ধরনের লুচ্চা লাফাঙ্গা মার্কা কথা কি আর করা যাবে? আমাদের মুখ্যমন্ত্রী এরকম, এখন কি করা যাবে? বাংলা এরকম একটা লুচ্চা লাফাঙ্গা মুখ্যমন্ত্রী আমাদের হয়েছে, আমাদের দুর্ভাগ্য। মিঠুন চক্রবর্তীর প্রসঙ্গে কথা বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন মিঠুন বড় গদ্দার, ছেলেকে বাঁচাতে বিজেপিতে যোগ দিয়েছে। ওনার সাথে যখন কেউ থাকেন, তার মতন ভালো মানুষ কেউ হয় না। ওনার সাথে যখন কেউ থাকেন না, তখন সে গদ্দার হয়ে যায়। এই যে রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূল থেকে বিজেপিতে গেছিলেন, তার বিরুদ্ধে কত দুর্নীতির অভিযোগ, বন সহায়কে নাকি কত হাজার হাজার কোটি কোটি টাকা দুর্নীতি, যে তৃণমূলে চলে এলেন সব চোর। তৃণমূলে থাকলে সবাই ভালো, তৃণমূলে কেউ না থাকলে সবাই চোর। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তিনি নাকি যে কোনো পরিস্থিতির জন্য তৈরি। তিনি বলেছেন যে আমার ঘরও যা, জেলও তাই, কোনো যায় আসে না, আমি অনেক সংঘর্ষ করেছি, মার খেতে খেতে জিন্দা লাশ। এখন থেকে অভ্যাসটা করে নিক, ভালো হবে, অসুবিধা হবে। এখন জেলে থাকার মতন প্র্যাকটিস ঘরের মধ্যে পারলে ওরকম একটা সেল মতন বানিয়ে থাকার অভ্যাস করুন, অসুবিধা হবে না। নাহলে প্রথম মানাতে অসুবিধা হবে তো। আর উনি আউটওয়ার্ড যদি লোকে যেভাবে দেখেন, টালির চালার বাড়িতে থাকেন, বাইরে থাকেন, সমস্ত সুযোগ সুবিধা, আমোদ প্রমোদ, আহ্লাদ, শখ, এগুলো সব উনি তার সেগুলোর ওই বাইরে থেকে টালির চাল দেখলে ভেতরে সব কিছুই আছে। সমস্ত সুযোগ সুবিধা, যত রাজ্যের আমোদ প্রমোদের বিষয়ে সব কিছুই আছে। তো সেগুলো তো জেলে পাবেন না, বরঞ্চ জেলে থাকার যেভাবে থাকে একটুখানি দেখে করুন না। পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডলদের ফোন টোন করে জিজ্ঞেস করুন যে ওখানে কেমন কী আছে। সেরকম পারলে একটা সেট আপ বাড়িতে করে নিয়ে একটু থাকার চেষ্টা করুন, যে আজ না হোক কাল জেলে তো যেতেই হবে, কেউ রুখতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন দেশের গণতন্ত্রটাকেই তো জেলে পাঠিয়ে দিয়েছে বিজেপি। আচ্ছা, যখন অন্যান্য রাজ্যে, যেমন ধরুন হিমাচল প্রদেশে কংগ্রেস জিতছে, আগের বার ছত্তিশগড়ে কংগ্রেস জিতেছিল, রাজস্থানে কংগ্রেস জিতেছিল, তখন গণতন্ত্র জেলের ভেতরে থাকে না? বিরোধীরা কি অন্যান্য রাজ্য জিতছে না? বিভিন্ন জায়গাতে বিরোধীরা ভালো ফল করছে, বিভিন্ন জায়গায় ভারতীয় জনতা পার্টি হারছে। তো এটাই তো গণতন্ত্রের মাহাত্ম্য। গণতন্ত্রে আমি সারাক্ষণ জিতবো, এবং জেতার জন্য তো কাজ করতে হবে, মানুষের কাছে প্রপার ন্যারেটিভ তুলে ধরতে হবে, দলের কথা ঠিক মতন বলতে হবে, তাদের কি এজেন্ডা সেটা তুলে ধরতে হবে। কোনো কিছুই নেই। আর এই মুহূর্তে মোদিজির বিকল্প কেউ নেই। মোদিজির বিকল্প স্বয়ং মোদিজি, ধারে পাশে কেউ নেই। কারণ মানুষ এই বিভ্রান্ত, এই সমস্ত চোরজোচ্চোরদের ঐক্যটা দেখে মানুষ বিভ্রান্ত হয়ে গেছে। মানুষ ভাবছে যে এই সমস্ত চোরজোচ্চোরদের ভোট দিয়ে দেশে অস্থিরতা বাড়ায়, দেশকে রসাতলে পাঠায়। এটা মানুষ কোনোদিন চাইবে, আমাদের ভারতবর্ষের মানুষ? তাই এ সমস্ত বিভ্রান্ত হয়ে গিয়ে বিরোধী দলের লোকেরা এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাদের হোতা হয়েছেন, তো এখন এসব উল্টোপাল্টা কথা বলছেন। ফরেন্সিক রিপোর্ট হাতে আসতেই ইডির দাবি কাকুর কণ্ঠস্বরের সাথে ভয়েস ক্লিপিংয়ের মিল পাওয়া গেল। সম্পূর্ণ কাকুর কণ্ঠস্বরের সাথে ভয়েস ক্লিপিং। আগেও বলেছি, কেউ ছাড় পাবে না। কালীঘাটের কাকু, পিসি, ভাইপো কেউ ছাড় পাবে না, সব যাবে। একটুখানি আটোসাটোভাবে বেঁধে নিয়ে সিবিআই বা ইডি তারা কাজকর্ম করে, সমস্ত কিছু বেঁধে নিয়ে সবাই যাবে, কেউ ছাড় পাবে না। একটা চোরও জেলের বাইরে থাকবে না, সব চোর ধরো জেল ভরা হবে। কষ্টটা এই যে ভয়েস ক্লিপিং এর সাথে কাকুর কণ্ঠস্বর মিলে গেল, এর পরের পদক্ষেপটা কি? এরপরে কি ইডির জালে তাহলে বড় বড় রাঘব বোয়ালরা ধরা পড়বে? করা উচিত, আমরা সেই দিকেই তাকিয়ে আছি। ইনভেস্টিং এজেন্সির কাজকর্ম নিয়ে তো আমরা মন্তব্য রাখতে পারি না, আমি তো এজেন্সির মুখপাত্র নই। তারা এটা দেখবে কিভাবে করার। তবে বাংলার মানুষ আশায় বুক বেঁধে বসে আছে। যেদিনকে হেমন্ত সোরেন গ্রেফতার হয়েছে, অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতার হয়েছে, মানুষের আশা আরও বেড়ে গেছে। আশা করব এই বিষয়গুলো সমস্তটা এজেন্সি মাথায় রাখবে। প্রথমত আমার শেষ প্রশ্ন আপনাকে, রাজনীতিতে এসেও সেই মেকআপ, গরমে সানস্ক্রিনের পাশাপাশি মেকআপেই ভরসা রচনা বন্দ্যোপাধ্যায়। এই গরমে উনি দই খেতে গেছেন, কি বলবেন? তো গরমে সব থেকে আগে দই খাবে। দই তা কি বলবো, এই সমস্ত লোকজন রাজনীতিতে আসে এন্টারটেনমেন্টের জন্য, এসেছেন এন্টারটেনমেন্ট, লোকজনকে এন্টারটেনমেন্ট দিচ্ছেন। এরা তো এই জগতের লোক না। আমি খারাপ কথা বলবো না কোনো,
তবে আমরা অতীতেও দেখেছি এই ধরনের মানুষজন রাজনীতিতে যে কোনো প্রোডাক্টিভ কোনো কিছু দিয়ে যেতে পারেনি। এই যে সন্দেশখালিতে যে ঘটনা ঘটলো, নুসরাত তো ছিল বসিরহাটের এমপি, তার কী অবদানটা ছিল বলুন তো? সন্দেশখালিতে একবারও গেল না। অথচ ভোটের সময় বিরোধীদের বাঁশ দিয়ে মারতে হবে ঠাপাটাপ, সেই সময় নুসরাত তাকে তখন দেখতে পাওয়া যায়। উল্টো পাল্টা কথা, একটা ল মেকার হয়ে সে 144 ধারাকে 174 ধারা বলছে। তো এগুলো বেসিক্যালি এদের কোনো পলিটিক্যালি এদের কোনো আউটপুট থাকে না, সংসদে কোনো পার্টিসিপেশন থাকে না, প্রশ্ন উত্তর পর্বে অংশ নেয় না, অর্ধেক দিন যায় না, কোনো কাজের কাজ হয় না এদেরকে দিয়ে। তো মানুষ চিন্তা করবে যে এই ধরনের মানুষকে নির্বাচিত করবে কি করবে না। তবে হুগলির মানুষ অত বোকা নয়। হুগলির মানুষ জানে যে এই সমস্ত লোকজনকে নির্বাচিত করা মানে নিজেদের সাথে বোকামো করা। লকেট দি যেমন দীর্ঘদিন ধরে থেকে এখন তিনি রাজনৈতিক ব্যক্তিত্বই, এখন আর লকেট চট্টোপাধ্যায় সিনেমা বা টিভি জগতের লোক না, মহিলা নন। লকেট দি এখন সম্পূর্ণভাবে রাজনৈতিক জগতের একজন ব্যক্তিত্ব, তিনি 24/7 পলিটিশিয়ান। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ বিচার বিবেচনা করবে। আর রচনা বন্দ্যোপাধ্যায়কে আমি খারাপ কথা কিছু বলবো না, রাজনীতিতে এসছেন, উনি মজা করছেন। কালকে যেভাবে হেসেছেন গরুর দই বলে, এই দইয়ের কথা বলে, সে আগে যেভাবে সেই দই কীভাবে হয় তার যে উপাদান যেভাবে বলেছিল, ওই দই শুনতেই কালকে যেভাবে হেসেছে, সোশ্যাল মিডিয়াতে ওই নিয়ে খুব আশাআশি হচ্ছে। আমি এটাকে নিয়ে আর আলাদা করে কিছু বলবো না। যে কদিন এসছেন আনন্দ করুন, একটা নতুন বিষয় নিয়ে এসছেন রাজনীতিতে, আপনি ভোটে দাঁড়িয়েছেন, এটা সম্পূর্ণ আপনার কাছে ডিফারেন্ট বল গেম অলটুগেদার, এনজয় করুন।